নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের 5টার বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আজকে একটি বিশেষ দিন। আজকের দিনটিকে ডাকা হয় আর্থ ডে নামে, অর্থাৎ সোজা সাপটা বাংলায় বসুন্ধরা দিবস। কিন্তু কেন বসুন্ধরা দিবস? আমাদের এই বসুন্ধরার জন্য অর্থাৎ পৃথিবীর জন্য আলাদা করে একটা অন্য দিনের কি কোনো প্রয়োজন আছে? আমাদের 365টা দিন, আমাদের গোটা জীবনটাই তো তার সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। কারণ সেই পৃথিবীর রূপ, রস, জল সব কিছুই পান করে আমরা বড় হই। আর সেই সঙ্গে সঙ্গে আকাশ, বাতাস, মাটি থেকে যে নির্যাস, সেই নির্যাস থেকে আমাদের জীবনযাপন, জীবন ধারণের মূল স্রোতটা তাকে ঘিরেই। আর এই পৃথিবীর মাটির উপরে অর্থাৎ এই বসুন্ধরার বুকের উপরেই আমরা গড়ে তুলি বসত। কিন্তু সেই বসত একটা সময় না একটা সময় তাকে বেশ কিছুটা ভারাক্রান্ত করতে বাধ্য। এই মুহূর্তে যা পৃথিবীর অবস্থা, এই মুহূর্তে যা বসুন্ধরার অবস্থা, তাতে বোধহয় অনেকগুলো দিন আগে, 52 বছর আগে 1970-এর আজকের এই দিনটিকে অর্থাৎ এই 22 এপ্রিল দিনটিকে বসুন্ধরা দিবস বা আর্থ ডে নামে অভিহিত করা হয়েছিল। সেদিন থেকেই পালিত হচ্ছে এই দিনটি 22শে এপ্রিল। কিন্তু শুধুমাত্র 22শে এপ্রিলই কি আলোচনায় আসবে পৃথিবীর গভীরতর অসুখ? বারবার আমরা এই দিনগুলোতে অর্থাৎ দিবসগুলোকে পালন করবার চেষ্টা করি, কিন্তু শপথগুলোকে খুব একটা পালন করবার চেষ্টা করি না। যেমনটা আমরা বারবার আলোচনায় আনি পৃথিবীর পরিবেশের আমাদের যে সমস্যাগুলোর কথা। হাই নিউজের বহু অনুষ্ঠানে আপনারা সেই বিষয়গুলোকে দেখতে পেয়েছেন, বহু আলোচনায় আপনারা সেই বিষয়গুলো শুনতে পেয়েছেন আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে। আজকেও ঠিক তেমনই এই দিনটিকেও আমরা তাই উৎসর্গ করেছি আমাদের প্রিয় বসুন্ধরার নামে, আমাদের ডার্লিং আর্থের নামে। পার্থিব উপন্যাস শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, যে উপন্যাসের কথা বারংবার উঠে আসে আমার কথায়, আর সেখানে একটি চরিত্রের কথা নিশ্চয়ই মনে আছে। অধ্যাপক মানুষ গোটা দুনিয়া তিনি ঘুরে বেড়াতেন শুধুমাত্র পৃথিবীকে ভালোবাসার কথা বলবার জন্য। তিনি তার আশপাশের পৃথিবীটাকেও ঠিক তেমনিভাবেই, সেই কৃষ্ণেন্দু, অধ্যাপক কৃষ্ণেন্দু, তিনি ঠিক তেমনিভাবেই দেখতেন যেমনটা নিজের মাকে তিনি দেখেন। ঠিক তেমনভাবেই তিনি শহুরে জীবনের মধ্যেও তার ছোটবেলার গ্রামের সহজ সরল সাদামাটা প্রকৃতিকে খুঁজে পেতেন। ঠিক সেই রকমভাবে যদি ভাবতে পারা যেত, তাহলে হয়তো আমাদের এই পৃথিবী অন্যরকম হতো। এই মুহূর্তে পৃথিবীর প্রচুর সমস্যা, আর সেই সমস্যাগুলো নিয়েই আমরা কথা বলবো আজকের এই বসুন্ধরা দিবসে। ভালো থাকো বসুন্ধরা। পৃথিবীতে এখন দূষণ, উষ্ণায়ন, বৃক্ষচ্ছেদন, সেই সঙ্গে রয়েছে নানান রকম সমস্যা। হিমবাহ গলছে, তাপমাত্রার, সমুদ্র জলের যে তাপমাত্রা, সমুদ্রের সি ওয়াটারের, সি সারফেসের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা বাড়ছে, সবুজ কমছে, বায়ু দূষণের মারণ থাবার মধ্যে আমাদের বসবাস করতে হচ্ছে। আমাদের আশপাশের যে প্রকৃতি, সেই প্রকৃতিতেও নিত্য নিয়মিত একটি বদল, যেটাকে আমরা নাম দিয়েছি গালভরা ক্লাইমেট চেঞ্জ, যা নিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বের পরিবেশ বিজ্ঞানীরা শঙ্কিত। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে আবহাওয়া। ঠিক কেমন আছে পৃথিবী, সেটাই আমরা একটু জানবার চেষ্টা করব। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন পরিবেশ প্রযুক্তিবিদ ডক্টর সোমেন্দ্র মোহন ঘোষ। স্বাগত জানাই আপনাকে ডক্টর ঘোষ। আমি একদম শুরুতেই যে প্রশ্ন রাখবো সেটা হচ্ছে, আমরা বলেছি বটে ভালো থাকো বসুন্ধরা, কিন্তু সত্যি সত্যি বসুন্ধরা এই মুহূর্তে কেমন আছে? আজকের দিনটিকেই যদি আমি একটুখানি ভেবে নিই এই আলোচনার কারণ হিসেবে, আমি ডক্টর ঘোষের কাছে যাব। বাদে আজকের থিম হচ্ছে, আজকের বিষয় হচ্ছে যে পৃথিবীর উন্নয়নের জন্য, পৃথিবীটাকে আরো সুন্দর করার জন্য, পৃথিবীটাকে রক্ষা করার জন্য তার উপর বিনিয়োগ করব। আমরা জানি যে আমাদের এখানে কলকাতায় গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে, বিনিয়োগের কথা হচ্ছে শিল্প বাণিজ্যে, তাছাড়া রাস্তাঘাট তৈরি করতে বিনিয়োগ করতে হয়, বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতে হয়। কিন্তু পৃথিবীটাকে ভালো রাখার জন্য কজন বিনিয়োগের চিন্তা করে? এটা সমস্ত কর্পোরেট যারা আছে, যারা বিনিয়োগকারী আছেন, শিল্প সংস্থা আছেন, এবং আমাদের সরকারের উদ্যোগে এই একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে যাতে পৃথিবীটা ক্রমশ ভালো হয়, সেটা দেখতে হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই 52 বছর বাদে
প্রতি বছর আমরা এই বসুন্ধরা দিবস পালন করছি, মনে হচ্ছে পৃথিবীটাকে ধ্বংস করার জন্যই বিনিয়োগ হচ্ছে। তার কারণ সামনেই যে তুমি দেখতে পাচ্ছ, আমাদের চোখের সামনেই আমরা দেখছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে যে সমস্ত ভ্যাকুয়াম বোম, এরপরে হয়তো পারমাণবিক বোমা ফাটবে, মিসাইল চার্জ হচ্ছে, এই যে বোম, মিসাইল, দেন নিউক্লিয়ার বোম, এতে কোটি কোটি টাকা যাচ্ছে। তো সেইটা কি জন্য হচ্ছে? পৃথিবীটা ধ্বংস করার জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বিনিয়োগের কথা বলা হয়, সেটা পৃথিবীর রক্ষার থেকে পৃথিবী ধ্বংস করার জন্য বিনিয়োগটা বেশি হচ্ছে। এবং তুমি যেটা বললে যে আজকে জল বলো, বাতাস বলো, যে আমরা যেটা বলছি বায়ু দূষণ হচ্ছে, বা সমুদ্র স্ফীতি হচ্ছে, সমুদ্র উত্তাল হচ্ছে, প্রবল বন্যা হচ্ছে, খরা হচ্ছে, সবকিছু কিন্তু এই পৃথিবীর ওপর যেভাবে একটা প্রভাব পড়েছে মানুষের, তার ফলেই কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন এবং আমাদের এই ঋতু পরিবর্তন সবকিছুই হচ্ছে। তো আমরা জানি না পৃথিবীটাকে রক্ষা করার জন্য আমরা কতটা বিনিয়োগ করতে পারবো, কারণ এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সমস্ত কাজ করা উচিত। ঠিক। রাজনীতি এবং কূটনৈতিক যে সমস্ত সম্পর্ক বিভিন্ন দেশগুলোর মধ্যে রয়েছে, বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে গোটা পৃথিবী জুড়ে, কারণ এই সমস্যাটা তো শুধুমাত্র আমাদের কলকাতা শহর কিংবা তার আশেপাশের অঞ্চলের নয়, এটা গোটা পৃথিবীর সমস্যা এই মুহূর্তে। কোথাও আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের জল দূষিত হয়ে বহু সমুদ্রের সামুদ্রিক প্রাণী যে প্রাণীগুলি, সেই প্রাণীগুলির ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে লোভ, সেই লোভে কিন্তু এই বিষয়গুলো ভাবছি না। ডক্টর ঘোষ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে যে সমস্ত সংস্থাগুলি রয়েছে, যে সমস্ত বাণিজ্যিক সংস্থাগুলি রয়েছে, তাদেরও বোধহয় এই বিষয়গুলো নিয়ে ভাবার দরকার, কারণ তারা গালভরা ওই আরও একটি গালভরা নাম সিএসআর, সেই বিষয়টি নিয়ে আলোচনা করেন, নানান রকম মিটিং টিটিং হয়, কিন্তু সেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কটা সংস্থা, কটা বাণিজ্যিক সংস্থা যেগুলো বহুজাতিক সংস্থা, সেই বহুজাতিক সংস্থাগুলো সেটা নিয়ে ভাবে। আমি সরকারের কথাটা না হয় পরে আসবো আলোচনায়, আমি প্রথমে এই সিএসআর এর বিষয়টা নিয়ে একটুখানি জানতে চাইবো আপনার কাছ থেকে। দেখো, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যেটা প্রধান বিষয় হলো, সেটা হচ্ছে আমি যে প্রফিট করব তার ডেফিনেটলি ওটা 50 কোটি টাকার কোম্পানি না, যদি 500 কোটি টাকার উপর হয়, সে সমস্ত কোম্পানি যা প্রফিট করবে তার 2% আমাদের এই সবুজায়ন বলো বা যাই বলো, পরিবেশের উন্নয়নে খরচ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রফিট করতে গিয়ে আমরা যেভাবে পরিবেশকে ধ্বংস করছি। ধরো আজকে একটা জায়গায় কোন রকম বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিংটা তৈরি করতে গেলে পরিবেশগত ভারসাম্য কতটা থাকবে সেটা দেখতে হয়, যেটাকে আমরা বলি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। জনশুনানি করতে হয়, লোকাল পাবলিক কি বলছে। তো আমাদের এই যে ব্যাপারটা পরিবেশের ভারসাম্য রক্ষা, এটা হচ্ছে থিঙ্ক গ্লোবাল কিন্তু অ্যাক্ট লোকাল। মানে তোমাকে তুমি যে জায়গা আছো সেখানকার কথা চিন্তা করে অ্যাক্ট করো, কিন্তু এটা গ্লোবাল রূপান্তরিত হচ্ছে, যেহেতু বলতে পারছো গ্লোবাল ওয়ার্মিং এর কথা। তো আমরা যখন কোনো জায়গায় কোনো কিছু নির্মাণ কাজ করছি, সেখানে যদি জলাশয় থাকে, আমরা জলাশয়টাকে বুঝিয়ে দিচ্ছি, যদিও আমাদের আইনে আছে যে জলাশয় আপনি বোঝাতে পারবেন না, সেটা নানান রকম ভাবে আইন তৈরি হচ্ছে রাজ্য সরকার থেকে, কেন্দ্র সরকার থেকে, কিন্তু সেই আমি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আমি জলাশয় বুঝিয়ে দিচ্ছি, আমি খালগুলোকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে বর্ষাকালে নোংরা জল উপচে পড়ছে। ধরো এই আদিগঙ্গার কথা, আদিগঙ্গা একটা হেরিটেজ রিভার, এই হেরিটেজ রিভার আস্তে আস্তে নালায় পরিণত হলো, এখন টয়লেট ডিসপেন্সারে পরিণত। এখন শোনা যাচ্ছে এই আদিগঙ্গার জন্য অনেক টাকা পয়সা এসেছিল, এখন শোনা যাচ্ছে এই আদিগঙ্গার তলায় সুয়ারেজ ডিসচার্জ লাইন, পাইপ লাইন বসিয়ে এটাকে ওপর থেকে ভরাট করে দেওয়া হবে, ওপরে কার পার্কিং হবে এবং শপিং প্লাজা হবে। এইসব যদি হয়, ডক্টর ঘোষ, আমি এখানে সামান্য একটুখানি উল্লেখ করে দিতে চাইবো, সেটা হচ্ছে রিসেন্টলি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে এই আদিগঙ্গা, যেখানে আদালতের নির্দেশ রয়েছে আদিগঙ্গার পাশে কোনো রকমভাবেই কোনো নির্মাণ করা যাবে না, সেখানে খাটাল তৈরি হয়েছে, গো খাটাল তৈরি করা হচ্ছে, এবং সেখানে আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে খাটালগুলি চলছে। সুতরাং সেটাও খুবই চিন্তার বিষয়। দেখো, সমুদ্র বলো, সমুদ্রকে বলা হয় কোস্টাল জোন। নিয়ম আছে কোস্টাল জোনে এত ফিটের মধ্যে কেউ বসতি করতে পারবে না।
সেরকম নদীর ক্ষেত্রেও আছে, সেরকম খালের ক্ষেত্রেও আছে। খালের ধারে কেউ বসতি করতে পারবে না। কিন্তু আমরা জানি যখনই ওই বাংলাদেশে প্রবলেম এলো, যখন উদ্বাস্তুরা এলো, সেই সময় এই টালিগঞ্জ, বাঁশদ্রোণী, গড়িয়া অব্দি সমস্ত খালের দুপারে বসে গেল। তারপর আমরা তাদেরকে উচ্ছেদ করা হলো, আজ থেকে অনেক বছর আগে উচ্ছেদ হলো। তখন আমাদের আহ, এই বর্তমান সরকার ছিল না, তারা বিরোধী পক্ষে ছিল। তারপরে উচ্ছেদ হলো, কিন্তু উচ্ছেদ হওয়ার পর আবার বসে গেল। কিন্তু কথা হচ্ছে যে এই খালগুলো যে মুজে যাচ্ছে, এগুলো কোনো ড্রেজিং হচ্ছে না, গলি তোলা হচ্ছে না, ডিসিলিটেশন হচ্ছে না। তারপর আস্তে আস্তে দেখা যাবে কোনো পুকুর বা খাল বুঝে গেলে তারপর সেটাকে পুরোটাই ভরাট করে দেওয়া হয়। তো এটা হচ্ছে খুব সোজা কাজ, ভরাট করে দেওয়াটা। এবং আজকে যদি ধরো খালের তলা দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়া হলো সুয়ারেজ গুলো, কারণ এটা তো নালায় পরিণত হয়েছে, টয়লেট ডিসপেন্সারে পরিণত হয়েছে। যে কোনো সব বাড়ি থেকে বা সব জায়গার বর্জ্য এই আদিগঙ্গা দিয়েই যাচ্ছে। তো এইটা যদি পাইপলাইন দিয়ে নিয়ে যাওয়া হয় আর ওপরটা যদি বুঝিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো একটা দিকে দেখতে ভালো লাগবে, সৌন্দর্যায়নও হবে হয়তো। কিন্তু কথা হচ্ছে সেটা হচ্ছে বর্ষাকালে বৃষ্টির জল ধারণের ক্ষমতাটা হারিয়ে ফেলে। আজকে খালটা যে জলটা ধারণ করতো সেটা থাকবে না, ফলে ওই ভবানীপুর, টালিগঞ্জ এইসব। আমি এই কথা বলছি আজকে বিশ্ব এই আমাদের বসুন্ধরা দিবসে এই কথাটা এই কারণে বলছি, যারা আমি যেটা বললাম আগে, এক লোকাল থিঙ্ক গ্লোবাল। কারণ এটা আমাদের শহরের প্রবলেম, তো তারপরে তো আমাদের আসছে আমাদের রাজ্যের প্রবলেম, তারপর আসছে বিভিন্ন দেশের প্রবলেম, সব আসলে সেই প্রবলেমটাই মানে টুকরো টুকরো প্রবলেম জুড়তে জুড়তে এই মুহূর্তে বসুন্ধরার সমস্যা, বসুন্ধরার প্রবলেম, আর্থের প্রবলেম। আমি একটু বলতে চাইবো সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলি ঘটে চলেছে আমাদের আশেপাশেই, এগুলোর মূলে আছে সচেতনতার অভাব। কিন্তু সেই সচেতন করবার চেষ্টা তো আপনারা করছেন, পরিবেশ প্রেমীরা, পরিবেশ প্রযুক্তিবিদরা, পরিবেশবিদরা বারবার বিভিন্ন আন্দোলন, আপনিও বিভিন্ন আন্দোলন সামনে এনেছেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে, যাতে পরিবেশের উপর কোপটা না পড়ে। নির্মাণ কাজ হোক, উন্নয়ন হোক, সবকিছুই হোক, কিন্তু পরিবেশের উপর কোপটা যাতে না পড়ে আপনারা করছেন। আমরা সরব হচ্ছি, অর্থাৎ গণমাধ্যমের তরফ থেকে আমরা বিষয়গুলো সামনে আনবার চেষ্টা করছি। কিন্তু আদতে তো করবে রাষ্ট্র, আদতে তো বিষয়গুলোর মানে এই ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য কলার চেপে ধরবে রাষ্ট্র। সেটা কোনো বাণিজ্যিক সংস্থাই করুক কিংবা কোনো লোকাল রেসিডেন্টই করুক, যে কোনো লোকাল স্থানীয় বাসিন্দাই করুন। তো সেক্ষেত্রে রাষ্ট্রের একটা দায় থাকে নাকি, রাষ্ট্রগুলোর একটা দায় থাকে নাকি, সরকারের দায় থাকে নাকি? আমি সেই প্রশ্নটা নিয়ে যাবো এবার আপনার কাছে। তুমি ঠিক কথা বলেছো, আমাদের 135 কোটি জনসংখ্যার দেশ। সেখানে যদি তুমি দেখো, আমাদের পরিবেশ নিয়ে যারা কাজ করি আমরা তথাকথিত পরিবেশবিদ বা পরিবেশ কর্মী যাই বলো, আমি 30 বছরের উপর কাজ করছি, নানান সমস্যা নিয়ে তুলে ধরেছি। কিন্তু দেখো, সেই শেষ পর্যন্ত কিন্তু ওই গ্রিন বেঞ্চ বলো বা জাতীয় পরিবেশ আদালত সেই অব্দি দরজা খটখটাতে, এবং তারা অর্ডার দেওয়ার পরেও দেখা গেছে সবকিছু সমাধান হয়। সুতরাং আইন আদালত করে হয় না। তুমি যেটা বললে সচেতনতা বৃদ্ধিটা দরকার, কিন্তু তুমি যে পরিবেশবিদদের কথা বলবে সেটা হচ্ছে আমাদের এই 135 কোটি জনসংখ্যার 1000 জন পরিবেশবিদ নেই আমাদের দেশে। দুঃখের বিষয়, যদি থাকতো তাহলে আমাদের এখানে বাইরের দেশের মতন গ্রিন পার্টি তৈরি হতো। বাইরের দেশে যেমন গ্রিন পার্টি অনেক পাওয়ারফুল, আমাদের এখানে গ্রিন পার্টি বলে কিছু নেই। আমরা সবসময় চিন্তা করি যে ভোট ব্যাংকের কথা চিন্তা করি, এবং ভোট আসার আগে আমরা অনেক কথা বলি পরিবেশের সম্বন্ধে। আজ থেকে 20 বছর আগে পরিবেশ সম্বন্ধে কোনো ম্যানিফেস্টো থাকতো না, এখন আছে ম্যানিফেস্টোতে অন্তত 2-4টে পাতা লেখা হয়। কিন্তু ভোটটা যে ইলেক্টেড হয়ে যাওয়া হলো, আমরা যা কিছু প্রমিস করি কোনো পার্টি থেকে, সেই প্রমিসটা রাখা হয় না। এটাই সব থেকে দুর্ভাগ্যের বিষয়। কারণ যারাই শাসক হয় তারা ডেফিনেটলি এনভায়রনমেন্টাল ক্রাইম অনেকভাবেই করে, সেটা আইন করে সেগুলোকে রোকা যায় না। এবং তুমি জানো আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে যাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে কথা বলছেন, কিন্তু সবকিছু পলিসি ফ্রেমিং হচ্ছে। কিন্তু পলিসি ফ্রেমিং করে ইমপ্লিমেন্টেশনের জন্য যে নজরদারি দরকার, সেই নজরদারিটা ঠিক করতে হচ্ছে। এবার একটু বিশেষ সমস্যার দিকে তাকাবো। অবশ্যই সেই বিশেষ সমস্যার সম্মুখীন আমরাও হচ্ছি, তার শিকার আমাদেরও হতে হচ্ছে। আমি যদি গত 2 বছরের তাপমাত্রার হেরফেরের দিকটা একটুখানি নজর রাখি ডক্টর ঘোষ, সেক্ষেত্রে আমরা দেখলাম এবারে আমরা একটা মানে দীর্ঘ শীতকাল পেলাম,
একটা লম্বা শীত, একটা লম্বা ঠান্ডা, এবং এবারের গ্রীষ্মকালটাও বোধহয় যথেষ্টই কষ্টদায়ক হবে এদেশের মানুষের পক্ষে, এবং নিরক্ষীয় অঞ্চলে বসবাস করি আমরা, সুতরাং সেক্ষেত্রে গরমকালটা গ্রীষ্মকালটায় যথেষ্ট তাপমাত্রা বাড়ে। এবার তাপমাত্রাটা সহ্য ক্ষমতার ওপরে উঠে যেতে পারে, এটা মনে করছেন পরিবেশবিদরা। একদিকে এটা যেমন সত্যি, তেমনি এবারে আমরা বহু বছর বাদে একটা কালবৈশাখী বিহীন চৈত্র দেখতে পেলাম। একটাও কালবৈশাখী, একটাও নর্থওয়েস্টার দক্ষিণবঙ্গে আমরা দেখতে পেলাম না। এবং সেই জায়গা থেকে আজকে আমরা দিল্লির মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছিল যে দুপুর 2টো নাগাদ নাকি একটু বৃষ্টি হতে পারে কলকাতার দিকে, কিন্তু সেই বৃষ্টিরও কোনো নামগন্ধ ছিল না। একেবারে ঝকঝকে তকতকে আকাশ, গনগনে রোদ এবং প্রচণ্ড গরম, হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা এমন একটা জায়গায় পৌঁছেছে যে রাস্তায় গিয়ে দাঁড়ানো মাত্র ঘাম শুরু হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এই বদলটাও বেশ খানিকটা অ্যালার্মিং। কি আমরা বলেছিলাম যে বিশ্ব উষ্ণায়ন যেমন হচ্ছে, তেমনি শীতও বিশ্ব কি বলবো, ওটাকে কি বলা যেতে পারে, যে শীতটাও আসতে পারে, হিমায়ন যেটাকে বলা হচ্ছে, সেই হিমায়নও হতে পারে। তো সেটাই কি আমাদের পৃথিবীর, আমাদের এই প্রিয় বসুন্ধরার ধ্বংসের কারণ হতে পারে, মানব সভ্যতার ধ্বংসেরও কারণ হতে পারে কি ডক্টর ঘোষ? দেখো, নতুন একটা চোখ বেরিয়েছে কিছুদিন হলো, রসিকতা করে সবাই বলছে যে আবহাওয়া দপ্তরে যারা আছে তাদের সেই আধিকারিকগণদের স্ত্রীদের বলছে রোজ পেঁয়াজি তেলে ভাজা তৈরি করা, আজকে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আর আসছে না। তখন পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে যে রোজ তোমরা ফলস প্রমিস করছো, হ্যাঁ তোমাদের বাড়িতে পেঁয়াজি বাঁধা হচ্ছে কিন্তু বৃষ্টি আসছে না। তো এইটা হচ্ছে, দেখো কাল বৈশাখীর কথা বলতে আজকে শেষ অব্দি এখনো কি যা খবর সেটা হচ্ছে রাত্রির দিকে হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যেভাবে গরম বেড়েছে, এবং সত্যি কথা বলতে কি আগামী মনে হয় আগামী 10 বছরে আরো 5 ডিগ্রি বেড়ে যাবে, কারণ কেউ প্রেডিক্ট করতে পারছে না কতটা গরম। অলরেডি যা গরম বেড়েছে আমাদের মনে হয় 100 বছর কি 122 বছরের ইতিহাসকে ছাড়িয়ে যাবে। এবারে ডেফিনেটলি 45-এর উপরেই থাকবে গরমকালে গ্রীষ্মকালে। তাই যদি হয়, এটা একটা বলতে পারো একটা মরু অঞ্চলের রূপ নিতে যাচ্ছে। এবং আমরা কলকাতাটাকে বলছি হিট আইল্যান্ড, মানে হিট আইল্যান্ড মানে কি, হাওয়াটা গরম, হাওয়াটা বেরোতে পারছে না। তো সকালবেলা যে গরমটা হচ্ছে সেটা নিয়ম হচ্ছে রাত্রিবেলা শীতল হবে, বেরিয়ে যাবে, কিন্তু যেহেতু আমাদের কংক্রিটাইজেশন এত বেশি হয়ে গেছে সেটা সারা রাত্রি থাকবে। সুতরাং গরমটা আমাদের অসহ্য গরম এখানে, এবং ডেফিনেটলি এইবার একটা রেকর্ড সৃষ্টি করবে। আর বৃষ্টির ব্যাপারটা, যদি বৃষ্টি সেই পরিমাণ না হয় তাহলে বুঝতে পারছো চাষ আবাদ থেকে আরম্ভ করে খাদ্যের উপরও টান পড়বে, আমাদের অনেক জিনিসের দামও বাড়বে। এই ধরনের দুরবস্থা আমাদের হতে পারে। একেবারে এই বিশ্ব উষ্ণায়ন এবং দূষণ অতিমাত্রায় বেড়ে যাওয়া, এগুলোর কারণ হিসেবে বলা হচ্ছে সেটা হচ্ছে গাছ কাটা। আমরা আমাদের আশেপাশের যে গাছগুলো, গাছ তো আমাদের প্রকৃতিরই অঙ্গ, এবং আমাদের বায়োডাইভার্সিটি, আমাদের যে জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্যর সঙ্গেও গাছের একটা অন্যরকম সম্পর্ক। তো এই গাছ, উদ্ভিদ আমাদের আশেপাশে, আমরা অনেক সময় এরকমটা হচ্ছে যে আমরা হয়তো বাড়িতে একটু একটু সুদৃশ্য দেখতে লাগবার জন্য, এটা খুব সুন্দর দেখতে লাগবে একটা বিউটিফিকেশনের জন্য আমরা দুটো মানি প্ল্যান্ট বসিয়ে রাখলাম হয়তো 2টি টবে, কিন্তু এটা ভাবলাম না যে এই বাড়িটি, যে ফ্ল্যাট বাড়িটিতে আমি থাকছি, সেই ফ্ল্যাট বাড়িটি গড়ে তোলবার জন্যই অন্তত 10-20টা গাছ কাটতে হয়েছে। সুতরাং সেই বড় গাছগুলি কেটে আমরা তো মানুষের ঘর বাড়ি বানাচ্ছি, কিন্তু পশুদের হয়তো ততটা নয়, কিন্তু পাখিদের ঘর বাড়ি তো বটে। সেই পাখিদের ঘর বাড়ি কমতে 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 এই মুহূর্তে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের বোধহয় আবার একটা লকডাউনের জন্য অপেক্ষা করতে হবে, যে সময়টায় আমরা এই পাখিগুলোকে দেখতে পাবো। বিশ্বাস করুন ডক্টর ঘোষ, লকডাউনের ওই 68 দিনের মধ্যে এত রকম পাখি আমি দক্ষিণ কলকাতার বাসিন্দা, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম। আমার নিজের 4তলার বাড়ির যে সামনের, আমি এই কথাটা বলেওছি বহুবার, সেটা হচ্ছে আমার বাড়ির সামনের ব্যালকনিতে, সেখানে ভামবিড়াল উঠে এসেছিল খাবারের খোঁজে। এই দৃশ্য আমি কলকাতা শহরের বুকে, একেবারে একটা জনবহুল এলাকার বুকে কল্পনাই করতে পারি না। সুতরাং মানুষের কাছাকাছি আসবার সাহস ওদের তখনই হয় যখন মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছে না, যখন গাড়ি, পেট্রোল ডিজেলের ধোঁয়া বাড়ির বাইরে নেই, প্রচণ্ড জোরে হর্নের আওয়াজ নেই, তখন ওরা আসছে।
ছাতারেদের দল বিকেলবেলায় এসে ঝগড়া করছে বাড়ির পাশে, এই ছবি বোধহয় দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলের একজন মানুষের বাসিন্দার কাছে এটা একটা অত্যাশ্চর্য ঘটনা। ডক্টর ঘোষ, দেখো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি কদিন আগে পুরীতে গেছিলাম। পুরীর লোকরা বলছে যখন লকডাউনে পুরো পুরী হোটেলের সামনে সি বিচের ধারে যখন ফাঁকা, একদল হরিণের পাল মানে আমাদের সি বিচের সামনে এসে দাঁড়িয়ে আছে, হোটেলের সামনে হরিণের দল। তো এই দেখো, একটা কলকাতা বলে শুধু না, সারা ভারতবর্ষে একটা লঙ্ঘন হচ্ছে বিরাট ভাবে। সেটা প্রায় তুমি দেখবে কাগজে বা তোমাদের এই নিউজ মিডিয়াতে থাকে। যত ইকো সেন্সিটিভ জোন আছে সারা ভারতবর্ষে এবং বায়োডাইভার্সিটি হটস্পট আছে, তার 500 মিটারের মধ্যেই কিন্তু বসতি করে উঠছে, যেটা হওয়া উচিত না। এবং তার ফলে কি হয় যে সে অ্যানিমাল প্ল্যানেট বলো বা যাই বলো, পশু পাখির যা কিছু থাকার জায়গা বলো, সেটা ভীষণভাবে ক্ষতি করে। যেমন তুমি বললে যে গাছ যদি কেটে ফেলা হয়, একটা তো হচ্ছে পাখিরা তো তাদের বাসার ঠিকানা তো হারাচ্ছে, তারা থাকার অধিকার হারাচ্ছে। আর একটা হচ্ছে গাছ কিন্তু অনেক কিছু আড়াল করে। এই যে চারদিকে ঝলমলে আলো শহরে, সেটা কিন্তু গাছটা আড়াল করে রাখে। গাছ কমে গেলে কিন্তু তাদের আলোটা চোখে লাগছে, আলোর ঝলকানি, পাখিরা দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে, পাখিদের নার্ভের ওপর খুব বেশি ক্ষতি করছে। এই যে শব্দ দূষণ হচ্ছে, শব্দ দূষণও পাখিদের খুব ক্ষতি করছে এবং বায়ু দূষণ থেকেও করছে। সব থেকে বড় কথা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে ভারসাম্য, সেটা অক্সিজেন জায়গায় কার্বন ডাই অক্সাইড যদি বেশি হয়ে যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে ইকোসেন্সিটিভ জোন, এইখানে যদি আজকে মাল্টি স্টোরিড হয়, হাউসিং কমপ্লেক্স হয়, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। আজকে সুন্দরবনে বাঘেরা খাবার খাচ্ছে না বলে লোকালয় ঢুকে আসছে। তো সেইখানে আজকে যে আমাদের হাতিদের প্রোটেকশন করা, টাইগারদের প্রোটেকশন করা, বিভিন্ন ধরনের জীব জন্তু যারা আছে, যারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে, তাদেরকে রক্ষা করা। তো আমরা জানি না কতটা করতে পারছি, কিন্তু আমরা পৃথিবীটাকেই যদি বাঁচাতে না পারি, তাহলে এইগুলো তো সব অবলুপ্তির পথেই চলে যাবে। একেবারে তাই। এই সাংঘাতিক সময় থেকে মুক্তি পাওয়ার উপায় কি, সেটাও আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু তবুও আজকের আলোচনায়, সংক্ষিপ্ত আলোচনায়, এই সংক্ষিপ্ত আলোচনা হয় না। 24 ঘন্টা ধরে আলোচনা করলেও বোধ হয় অনেকগুলো 24 ঘন্টা লাগবে, যে সময়ে আমরা হয়তো সব সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারবো। আমি সাধারণ মানুষ, রাইট, হ্যাঁ, সাধারণ মানুষ যেটা বুঝতে পারে, সেটা আমি যদি বলি ছোট্ট কথা, এইটুকু স্বল্প সময়, সেটা হচ্ছে যে বিকল্প জ্বালানির খোঁজ করতে হবে। আমাদের যে গরম হয়ে যাচ্ছে, তার জন্য পেট্রোল ডিজেল দায়ী। পেট্রোল ডিজেলের বদলে আমরা যদি সোলার পাওয়ারে চলে আসি, সৌরশক্তিতে আসি, আমরা যদি হাইড্রোল পাওয়ারে আসি, আমরা যদি মনে করি ইলেকট্রিক ভেহিকলসে আসি, আর এই যে কয়লার তাপ বিদ্যুৎ কেন্দ্র, এগুলোকে যদি আস্তে আস্তে অফ করতে পারি, তারপরে তোমার দেখা যাচ্ছে যে গাছ কাটা, গ্রিনারি করছে। আজকে যদি সেইভাবে আমরা গাছ কাটলে আবার যদি আমরা যেটা করে বলি রিফরেস্টেশন বা ফরেস্টেশন, যতটা গাছ পাবো তার 5 গুণ গাছ। তুমি বলছো বাড়িতে ছোট ছোট গাছ লাগাচ্ছে, তাতে কিন্তু কিছু হবে না, বড় বড় গাছ কাটা পড়ে যাচ্ছে। ডক্টর ঘোষ, সেক্ষেত্রে বড় বড় যে সমস্ত গাছগুলো কাটা হয়েছে, আমি দেখলাম যে রাস্তা সম্প্রসারণের জন্য প্রচুর গাছ কাটা হয়েছে, এবং সেই সমস্ত গাছ কাটবার পর ছোট ছোট গাছ সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে। কিন্তু সেই বড় গাছ যে পরিমাণে অক্সিজেন সাপ্লাই দিত, যে পরিমাণে পাখিদের ঘর বাড়ি ছিল, যে পরিমাণে ছায়া দিত, আড়াল করতো আপনি বলছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে মাটি ধারণও তো করে থাকে তারা, সেই সব গাছগুলি। তো সেই জায়গার থেকে সেই ছোট ছোট গাছ আবার আরো হয়তো 60 বছর কিংবা 70 বছর বা 100 বছর পর হয়তো সেই গাছগুলির জায়গায় পৌঁছবে। তো সেক্ষেত্রে একটা ওই ভাবের ঘরে চুরি করবার বিষয়টা থেকে যাচ্ছে কোথায়। তোমাকে একটু বলি, এই যে আমাদের কলকাতার উপর 3টে পরপর সাইক্লোন এলো, তাতে কিন্তু আমাদের যে গাছপালা পড়ে গেছে, এবং সেইটা পড়ে গেছে মূলত সবসময় সাইক্লোন দোষী নয়, কংক্রিটাইজেশন হওয়ার জন্য গাছটা তার ভারসাম্য রাখতে পারেনি, পড়ে গেছে। কারণ নিচে, মাটির নিচে জল যাচ্ছে না, যেটাকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, মাটির তলায় জল। এটা একটা বিরাট সমস্যা, মাটির তলাটা ক্রমশ ফোপড়া হয়ে যাচ্ছে। ভূমিকম্পেও কিন্তু একটা বিরাট ক্ষতি হতে পারে কলকাতা। তো এই যে গাছগুলো পড়ে গেল, তাতে কিন্তু কলকাতায় গ্রিনারি 30% কমে। তো আমাদের যেমন গাছও লাগাতে হবে, বিকল্প শক্তির ব্যবস্থা করতে হবে, এছাড়া আমাদের সবকিছু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে তবেই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যেতে পারবো।
আসলে এই মুহূর্তে বোধহয় আমাদের নিজেদের ভুলগুলো শুধরে নেওয়াটা খুব দরকার। দেরি হয়ে গেছে অনেকটাই, কিন্তু সেই ভুল শোধরানোর সময় বোধহয় এখনো পেরোয়নি। আরেকটা কথা হ্যাঁ, বলছি, নিশ্চয়ই আরেকটা নিশ্চয়ই কথা নিশ্চয়ই, বলছি, বলুন। প্লাস্টিক যেটা আছে, প্লাস্টিক রাইট। প্লাস্টিকে আজকে সমুদ্রে যে দূষণ হচ্ছে, এটা প্লাস্টিকের জন্য। এই প্লাস্টিক খেয়ে ফেলছে বড় বড় মাছ, তিমি মাছ, এবং তারা মারা যাচ্ছে। তো আর যারা মাছ প্লাস্টিক খাচ্ছে, প্লাস্টিকের মাইক্রো পার্টিকেলস, সেগুলো কিন্তু আমরা যখন মাছ খাচ্ছি আমাদের শরীরের মধ্যে যাচ্ছে। তো প্লাস্টিকটা হচ্ছে আমাদের ভীষণ ক্ষতি। অবশ্যই অনেকগুলো ভয়ের, অনেকগুলো ক্ষতির বিষয় নিয়ে কথা বললাম। অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে উপস্থিত হওয়ার জন্য। অবশ্যই যে বিষয়গুলো উঠে এলো, ডক্টর সোমেন্দ্রমোহন ঘোষ পরিবেশ প্রযুক্তিবিদ যেমনটা বলছিলেন, একটুখানি বলে রাখা দরকার যে রাষ্ট্রসংঘ তারাও কিন্তু এই দিনটিকে পালন করেন, কিন্তু তাদের নামটি হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে। অর্থাৎ এই বসুন্ধরাকে তারা মা হিসেবে পালন করেন, এবং তাদের একটি থিম, সেটা হচ্ছে হারমোনি উইথ নেচার। এবারে যেমন এই আর্থ ডের অর্থাৎ বসুন্ধরা দিবসের থিম রয়েছে ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট, অর্থাৎ আমাদের নিজেদের পৃথিবী, আমাদের নিজেদের বসুন্ধরা, তাকে মা হিসেবেই কল্পনা করুন, কি নিজের মানুষ হিসেবে, নিজের পরিবারের একজন হিসেবে তাকে একটু ভালো রাখবার ব্যবস্থা করা আর তার জন্য বিনিয়োগ করা, সেটাই বোধহয় দরকার। অ্যালবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিলেন একবার, প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করুন, তাহলেই আপনি সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। আসলেই আমাদের আশেপাশের যে প্রকৃতি, তাকে বোধহয় আমরা বুঝবার চেষ্টা কখনো করিনি। তার উপর অত্যাচার করেছি, তার উপর নির্মাণ করেছি, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছি। আজকের এই বসুন্ধরা দিবসে আমি জানি না কেউ শপথ নেবেন কিনা, তবে অবশ্যই আমাদের তরফ থেকে সেই শপথটা আপনাদের সকলের জন্য থাকবে যে আমাদের বসুন্ধরাকে, আমাদের প্রিয় পৃথিবীকে, আমাদের ডার্লিং আর্থকে আরও একটু ভালো রাখবার চেষ্টা করব আমরা পরবর্তী দিনগুলোতে। আজকের 5টার বিশেষ এই পর্যন্তই। নমস্কার।